আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বুড়িচং অনলাইন স্কুলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ ওমর ফারুক। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স 5 নাম্বার থাকে। তার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রায় সময় একটি সেন্টেন্স আসতে দেখা যায়। কখনো কখনো 5টি সেন্টেন্সের মধ্যে শুধু কন্ডিশনাল থেকেই 2টা সেন্টেন্স থাকে। তো আমরা আজকের ক্লাসটা যারা করব, আজকে যারা তোমরা ক্লাস করছো, যদি তোমরা আজকের ক্লাসটা পুরোপুরি বুঝে থাকো, তাহলে আশা করি কন্ডিশনাল সেন্টেন্স ভবিষ্যতে কখনো পরীক্ষায় আনসার না করে আসতে হবে না। তোমরা যখনই কন্ডিশনাল সেন্টেন্স পাবে, ইনশাআল্লাহ কন্ডিশনাল সেন্টেন্স উত্তর করতে সক্ষম হবে। তো চলো আমরা শুরু করি আজকের পাঠটি। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্তাধীন, শর্ত। কন্ডিশন থেকে কন্ডিশনাল, শর্ত। যে সেন্টেন্সে শর্ত আরোপ করা হয় সেই সেন্টেন্সকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ কোনো একটি ঘটনা যদি ঘটে, তাহলে অন্য একটি ঘটনা ঘটবে বা ঘটে, এরূপ যদি বোঝানো হয়, তাহলে সেই সেন্টেন্সকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। শর্তমূলক বাক্য বা শর্তাধীন বাক্য বলা হয়ে থাকে। কন্ডিশনাল সেন্টেন্স, ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি করছো, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রয়োজনীয় যেই তথ্যগুলো এখানে উপস্থাপন করব আমি, তোমরা তোমাদের নিজ নিজ খাতায় সেগুলো লিখে ফেলবে। পাশাপাশি তোমরা আমার এই মুহূর্তে যারা লাইভ দেখছো, অথবা পরবর্তীতে আজকের লাইভ ক্লাসের পরও ভিডিওটা থাকবে, যদি এরকম হয় যে লাইভ দেখছো না, তাহলেও তোমরা যারা ভিডিওটি দেখছো, যেই মুহূর্তেই তোমরা ভিডিওটি দেখছো, ঠিক সেই মুহূর্তে আমার এই ভিডিওতে যদি তোমরা কমেন্ট করে কোনো কিছু জানতে চাওয়ার থাকে, তাহলে কমেন্ট করো, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটিতে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তো কন্ডিশনাল সেন্টেন্স, আমি বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স, দেয়ার আর 3 টাইপস or 3 categories of conditional sentences. The first one is probable conditional sentence. The second one is improbable conditional sentence, and the third one is impossible conditional sentence. এগুলোকে এভাবে বলা যায়: ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বা প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলে থাকি। probable conditional সেন্টেন্স নাম্বার 1। এটাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, অথবা আমরা বলবো ফার্স্ট কন্ডিশন, সংক্ষেপে লিখলাম আমি ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড ওয়ান ইজ improbable, improbable conditional sentence or second conditional sentence এটাকে বলা যায়। third conditional sentence or impossible conditional sentence, impossible conditional sentence or third conditional sentence। এই 3টা কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে। কখনো তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করো, তাহলে দেখবে যে এই 3টা কন্ডিশনের ভেতর থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হচ্ছে। আমরা হয়তো জানি না যে এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। আজকের এই ক্লাসটার পর থেকে আমরা জানবো এগুলো কন্ডিশনাল সেন্টেন্স এবং এগুলো কিভাবে আনসার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো ইতিমধ্যেই প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স or ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, improbable conditional sentence অথবা second conditional sentence, impossible conditional sentence or third conditional sentence. তো third conditional sentence, okay, third conditional sentence টাকে impossible বলা হয়। impossible মানে কি? অসম্ভব।
তাই না? শুরুতে আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অর প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, আমি এগুলো সংজ্ঞাগুলো লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে শুনলেই হবে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সম্ভাব্য, সম্ভব। প্রবাবল মিন্স সম্ভব। তার মানে একটু বলে রাখি যে এখানে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দুটা ক্লজ থাকে নরমালি। একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা মূলত ইফ যুক্ত যে ক্লজটা থাকে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। যদি এমন হয়ে থাকে যে সাবঅর্ডিনেট ক্লজটা ঘটা পুরোপুরি সম্ভব, মানে সাবঅর্ডিনেট ক্লজের কাজটা, সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে, মানে ইফ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, সেই ক্লজটা ঘটা বা হওয়া বা কাজ করা পুরোপুরি সম্ভব হলে ওটাকে প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স অথবা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে কাজটি ঘটা সম্ভব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি? তাহলে যেই সেন্টেন্সে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যেই সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজের কাজটি ঘটা পুরোপুরি সম্ভব। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অফ ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা যারা লিখছো লিখতে পারো। ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স, যেই সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজটা, দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লজটা ঘটা সম্ভব নয় অথবা বাস্তব বিরোধী, বাস্তবতার সাথে মিলে না। যদি এমন হয় তাহলে সেটাকে ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স অথবা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকে। এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে যেগুলোতে হয় কি যে ইফ যুক্ত ক্লজটা অথবা ইফ যুক্ত যেই সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই ক্লজটা অতীতে ঘটার সম্ভাবনা ছিল বা ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি এবং বর্তমানে ঘটা সম্ভব নয়, এমন টাইপের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয়ে থাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা একটু রিভিউ করে পরে দেখে নেবে। আমি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কথা বলছি শুরুতে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কেমন হয়? নরমালি ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ইফের সাথে যে ক্লজটা থাকবে যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, ওটা নরমালি প্রেজেন্ট টেন্সে থাকে। কোন টেন্সে থাকে বলতো? প্রেজেন্ট টেন্সে থাকে। তারপর একটি কমা থাকবে, এরপর একটি ক্লজ থাকবে। পরীক্ষা নরমালি এমন হয় ইফ যুক্ত একটি ক্লজ দিয়ে কমা দিয়ে একটি শূন্যস্থান দিয়ে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব ও তারপর এক্সটেনশন বসাবো। এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হলো, এটারই আরেকটা স্ট্রাকচার আমি এখানে লিখে দিই, সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে দুটো স্ট্রাকচার এখানে আমি লিখলাম, এটা দুটো স্ট্রাকচার লিখলাম। একটা হলো সাবজেক্ট প্লাস ক্যান, মে অথবা মাস্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। আমি যদি এই স্ট্রাকচার দিয়ে লিখি তাহলে সেন্টেন্সটা পূর্ণ হয়ে যাবে। আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে একটা স্ট্রাকচার লিখি বা একটা সেন্টেন্স লিখি ফিউচার ইনডিফিনিট টেন্সে, তাও সেন্টেন্সটা পূর্ণ হয়ে যাবে। যেমন ইফ ইউ কল মি, কমা দিয়ে শূন্যস্থান দিয়ে দিলাম। আচ্ছা, ইফ ইউ কল মি, ইউ কল মি এটা একটা সেন্টেন্স হতে পারতো যদি আগে পিছে কিছুই না থাকতো, পরিপূর্ণ একটা সেন্টেন্স অ্যাকচুয়ালি। ইউ কল মি মানে তুমি আমায় ডাকো। ইফ ইউ কল মি, যদি তুমি আমায় ডাকো। তাহলে যদি তুমি আমায় ডাকো তাহলে কি হবে? ইফ ইউ কল মি, আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত যে ক্লজটা আছে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, আর পরে যে ক্লজটা আমরা লিখবো সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলে। তো ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে আমরা দেখতে পাচ্ছি, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্টের ইনডিফিনিট টেন্স আছে, তাই তো? তাহলে আমরা এখন পরবর্তী যে সেন্টেন্সটা লিখবো সেটা কোন স্ট্রাকচারে লিখবো বা কিভাবে লিখবো? আমি বলেছি সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাস্ট, ভার্বের বেস ফর্ম। তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
স্ট্রাকচার অনুসরণ করে একটা সেন্টেন্স লিখতে পারি। ইফ ইউ কল মি, তুমি যদি আমায় ডাকো আমি আসবো। তুমি যদি আমায় ডাকো আমি ক্লাস নেব। তুমি যদি আমায় ডাকো আমি বেড়াতে যাব। তুমি যদি আমায় ডাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করব, এমন কিছু হতে পারে, তাই না? তো ইফ ইউ কল মি, তুমি যদি আমায় ডাকো আমি আসবো, আমি আসবো, তাহলে আমি ইংরেজি আই। ইফ ইউ কল মি, তুমি যদি আমায় ডাকো আমি আসবো, আসা ইংরেজি কি? কাম। আই কাম এভাবে বসানো যাবে না। আই ক্যান কাম, আই মে কাম, আই মাস্ট কাম, অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখলে আই উইল অথবা আই শ্যাল। আমরা এখানে শ্যাল লিখি, আই শ্যাল কাম। ইফ ইউ কল মি, তুমি যদি আমায় ডাকো আই শ্যাল কাম, আমি আসবো। এখানে বন্ধুরা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমি লিখেছি। তোমরা চাইলে সাবজেক্ট এখানে যে কোনো একটা সাবজেক্ট, তারপরে ক্যান, মে, মাস্ট, ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করতে পারো। তাহলে এই হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। একটু বলে রাখি, এই ইফটা বা ইফ যুক্ত এই ক্লজটা শেষেও থাকতে পারে। কখনো কখনো পরীক্ষায় হয় কি, শুরুতে শূন্যস্থান দিয়ে ইফ ইউ কল মি, যেমন আমি তোমাদেরকে বলি এই শূন্যস্থানটা এখানে না দিয়ে এখানে ফুল স্টপ দিতে পারতো, এখানে শূন্যস্থানটা দিতে পারতো, এরকমও হতে পারতো। যদি এমন হয় সেন্টেন্সটা, তাহলে আমরা কি করব? ইউ কল মি, তাহলে আমরা এখানে লিখে দিব আই শ্যাল কাম ইফ ইউ কল মি। এখনো কিন্তু ইফ যুক্ত, ইফ যুক্ত মিন্স ইফের সাথে সাথে, ইফের পরের ঠিক পরেরটা। তাহলে ইফের পরে এই অংশটা আছে, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর ইফের আগে অথবা ইফের পরের ক্লজের পরে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আমাদেরকে প্রিন্সিপাল ক্লজ লিখতে দেওয়া হয় মূলত, এটা দিলেও সমস্যা নেই, আমরা ইনশাআল্লাহ পারবো। আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। তো চলে আসো বন্ধুরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এবারে লিখবো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। একটু খেয়াল করো, ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স কোনটা? ইফ যুক্ত ক্লজটা ঘটা সম্ভব নয় অথবা বাস্তব বিরোধী, এমন হলে সেকেন্ড কন্ডিশনাল অথবা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকে। কেমন হয় সেটা দেখো, এবং সেটার স্ট্রাকচারটা কি তোমরা সাথে সাথে লিখে নিবে। ইফ যুক্ত সেন্টেন্সটা নরমালি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, এরপরে কমা দিয়ে বাকি অংশটা লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা একটু ফলো করি। আমরা লিখব সাবজেক্ট প্লাস would, could, might প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। বাস, এই অংশটা যদি আমরা এইভাবে লিখতে পারি, সাবজেক্ট উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম যদি লিখতে পারি, তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা পূরণ করা সম্ভব হবে। একটু দেখি বন্ধুরা আমরা, ইফ I went there, আমি যদি সেখানে যেতাম, আমি যদি সেখানে যেতাম, তার মানে ইফ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যেতাম। ইফ যুক্ত ক্লজটাকে ঘটা সম্ভব এই মুহূর্তে, এখন বর্তমানে আর ঘটা সম্ভব না। আমি যদি সেখানে যেতাম, তার মানে আমি যাইনি, এটা আর বর্তমানে সম্ভব না, এই জন্য এটা সেকেন্ড কন্ডিশনাল ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্সে পড়েছে। এখন এই সেন্টেন্সটা আমি পূরণ করব। আমি যদি সেখানে যেতাম তোমার দেখা পেতাম, আমি যদি সেখানে যেতাম তাকে সাহায্য করতাম, আমি যদি সেখানে যেতাম কোনো কিছু কিনতে পারতাম, ইত্যাদি। যে কোনো একটা সেন্টেন্স আমি লিখবো, তবে এই স্ট্রাকচারটা ফলো করে। তো আমি যদি সেখানে যেতাম, আমি যদি সেখানে যেতাম আমি তাকে সাহায্য করতাম, এমন হতে পারতো না? আমি যদি সেখানে যেতাম আমি তাকে সাহায্য করতাম, তাকে সাহায্য করতাম, তাকে মিন্স হি, তাই না? তাহলে আমি তাকে সাহায্য করতাম, আই এখানে উড, কুড, মাইট যে কোনো একটা লিখবো। আমি মাইট লিখলাম, তোমরা যে কোনো একটা উড, কুড, মাইট যে কোনো একটা লিখলে হবে। এরপর আমি ভার্বের বেস ফর্ম লিখবো। তাহলে আই মাইট সাহায্য করা ইংরেজি কি? হেল্প। আই মাইট হেল্প, তোমাকে সাহায্য করতাম, ইউ। তাহলে ইফ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই মাইট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করতাম। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা আমি আবার একটু রিভিউ করি। ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে,
কি হবে বন্ধুরা? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে এমনও হতে পারে, আমি বলেছিলাম বাস্তব বিরোধী, বাস্তবতার সাথে মিলবে না সেকেন্ড কন্ডিশনালটা। কেমন? ইফ আই ওয়ার আ বার্ড। আমরা জানি আই এর সাথে নরমালি ওয়াজ বসে, তো এখানে ওয়ার বসছে। মনে রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে বা যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে নরমালি পাস্ট টেন্সের বেলায় আর যদি সেটা বি বার হয় তাহলে সব সময় এখানে ওয়ার বসবে। তো ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম। আচ্ছা, এটা কি বাস্তব বিরোধী? এটা কি বাস্তব কথা? আমি কি কখনোই পাখি হতে পারবো? তাহলে এটা বাস্তব বিরোধী কথা, আর বাস্তব বিরোধী বলেই এটা সেকেন্ড কন্ডিশনাল আওতায় পড়েছে। তাহলে ইফ আই ওয়ার আ বার্ড, এবার আমি এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স, আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম, তাহলে কি হবে? আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম, এই সেন্টেন্সটা। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ যে সাবজেক্ট উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম বসিয়ে সেন্টেন্সটা পূর্ণ করা যায়। স্ট্রাকচার এটাই, লিখে নিতে পারো। এবারে আমরা পড়ব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অর ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অর ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, ইম্পসিবল কোনটা? যেটা অতীতে ঘটার সম্ভাবনা ছিল, মানে ইফযুক্ত ক্লজটা অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি, এরকম সেন্টেন্স হলে সেটাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমরা এটা চিনবো কিভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইফযুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন if I had gone there, if I had gone there, আমি যদি সেখানে যেতাম, তার মানে আমার সেখানে যাওয়া উচিত ছিল বাট যাইনি, এমনটা বোঝাচ্ছে। কিন্তু if I had gone there, আমি যদি সেখানে যেতাম, আমি তার সাথে দেখা করতে পারতাম, আমি তার সাথে দেখা করতে পারতাম, এমন। তো ইফ যুক্ত সেন্টেন্সটা থার্ড কন্ডিশনালটা। এখন আমি কি করব? এখন এই স্ট্রাকচারটা একটু লিখে নিই বন্ধুরা, তারপর আমি স্ট্রাকচারটা আমি নিচে লিখে দিচ্ছি। ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট হবে এখানে, প্লাস কমা হবে, কমার পরে একটা ক্লজ লিখতে হবে। এটা স্ট্রাকচারটা কি হবে একটু লিখে নিই আমরা। সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট plus have plus V3. V3 means verb past participle form. V3 plus object or extension. এই স্ট্রাকচারটা ফলো করে আমরা এই সেন্টেন্সটা পূরণ করতে পারি। এটা হচ্ছে কিন্তু এটা স্ট্রাকচার। তাহলে এটা এক্সাম্পল সেন্টেন্সটা দেখো। ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম তাহলে আমি তোমার সাথে দেখা করতে পারতাম। তাহলে আই কুড হ্যাভ, এই হ্যাভ এর হ্যাভ লিখলাম। এবার আমি V3 লিখব। দেখা করা ইংরেজি কি, বা সাক্ষাৎ করা ইংরেজি কি? মিট, সাক্ষাৎ করা। এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ম্যাথ। আই কুড ম্যাথ ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম। এই হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে তিনটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করলাম। আমি আবারও বলছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে চিনবো। ইফ যুক্ত যে ক্লজটা হবে বা ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সে থাকবে, নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। সেকেন্ড কন্ডিশনালটা চিনবো কিভাবে, বা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে আমরা চিনবো, সেটা হলো ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স অথবা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। আর থার্ড ক্লজটা আমরা কিভাবে শিখবো, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা সেটা হচ্ছে ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। সেটা ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে। তাহলে এর পরে যে ক্লজগুলো আমাদের লিখতে হবে সেটা কি? ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স লিখলে হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে সেটা লিখে দিয়েছি সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট লিখলেই আমরা কাঙ্ক্ষিত সেন্টেন্সটা পেয়ে যাব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো স্ট্রাকচারটা যেটা হবে সেটা হলো সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো, মানে হচ্ছে ইফ যুক্ত ক্লজ তো একটা দেওয়াই থাকবে, পরবর্তী ক্লজের স্ট্রাকচারের কথা বলছি, শূন্যস্থানের কথাটা বলছি, এটা সেটা হলো কি সাবজেক্ট, তারপরে উড, কুড, মাইট, তিনটা আইটেমের যে কোনো একটা, উড, কুড, মাইট, তারপরে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
তারপর অবজেক্ট অর এক্সটেনশন লিখলেই আমরা কাঙ্ক্ষিত সেন্টেন্সটি পেয়ে যাব। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, কখনো কখনো এই ইফ থাকলেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স আমরা আজকে চিনলাম বা আমরা যারা জানি আর একটু জেনে নিলাম। কিন্তু মনে রাখবে ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয়। সেটা কিভাবে? হ্যাড দিয়ে। যেমন একটু আগে একটা সেন্টেন্স আমি লিখেছিলাম, আমি আবারও লিখি, সেকেন্ড কন্ডিশনালে চলে যাই। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালটা নরমালি ইফ ছাড়াও হয়ে থাকে এবং পরীক্ষায় এসে থাকে। কিভাবে সেটা দেখো, ইফ আই হ্যাড one lakh টাকা, অথবা আমি এটা না লিখলাম, if I had the wings of a bird। নরমালি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা বাস্তব বিরোধী হয়ে থাকে, এই জন্য বাস্তব বিরোধী লিখলাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে তো আমরা স্ট্রাকচারটা সেন্টেন্সটা পূরণ করতে পারবো। এখন পারবো না, তোমরা নিজেরা সেন্টেন্সটা পূরণ করো। আমি তোমাদেরকে অন্য একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই সেন্টেন্সটা অন্য কিভাবে হতে পারতো। অর দিয়ে লিখলাম। অর এই হচ্ছে ইফ ছাড়া, আমি বলেছিলাম ইফ ছাড়াও হতে পারে। তো ইফ বাদ থাকলে বাকি থাকতেছে কি, আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। এই ক্ষেত্রে এই সাবজেক্টটা হ্যাড এর পরে চলে যাবে, এটা এখানে আসবে। কিভাবে? হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। এই সেন্টেন্সটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। অনেক সময় আমি দেখেছি, আমার লাইফে আমি অনেকটি আনসার করতে দেখেছি, এই হ্যাড শুরুতে থাকলে কন্ডিশনাল সেন্টেন্স চেনে, কিন্তু এটা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার দিয়ে করে। তোমাকে মনে রাখতে হবে, হ্যাড এর পরে যদি V3 কোথাও থাকে, দেখো এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না, এটাও ভার্ব না, এটাও ভার্ব না, এটাও ভার্ব না, তার মানে হ্যাড ছাড়া আর কোথাও ভার্ব না। যদি হ্যাড ছাড়া আর কোথাও ভার্ব থাকে এবং সেটা যদি V3 হয়, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে থার্ড কন্ডিশনাল ধরবো। এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দ্যাটস ওয়াই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার দিয়ে করতে হবে। যেমন হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উঠতাম। এখানেও ঠিক সেম হবে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই লিখলেও হবে। ওকে, এই হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ছাড়া হতে পারে। এবার আমরা দেখবো থার্ড কন্ডিশনাল ইফ ছাড়া হয় কিভাবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু ইফ ছাড়া হতে পারে। যেমন আমি এখানে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখি, এটা মুছে ফেলতেছি। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে লিখে ফেলেছো। তোমরা প্রয়োজনে রিভিউ করে পরে ক্লাসটা দেখে নেবে। সময় স্বল্পতার কারণে আমি সময় দিতে পারছি না। এবারে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইফ ছাড়া থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে হয়। আমি ইফ দিয়ে একটা সেন্টেন্স আগে লিখি, ইফ আই হ্যাড ফার্স্ট ইন দ্য এক্সাম, আমি যদি পরীক্ষায় পাশ করতাম। দ্যাট মিনস পরীক্ষায় পাশ করার কথা আমার ছিল, কিন্তু আমি পাশ করতে পারিনি। ইফ আই হ্যাড ফার্স্ট ইন দ্য এক্সাম, আমি যদি পরীক্ষা পাশ করতে পারতাম। এই সেন্টেন্সটা ইফ ছাড়াও কিন্তু হতে পারে। আমি তোমাদেরকে ইফ ছাড়াটা দেখাচ্ছি, তোমরা এই সেন্টেন্সটা পূরণ করে ফেলো, যেহেতু তোমাদের স্ট্রাকচারটা অলরেডি জানা হয়ে গেছে। তো এখন আমি যেটা দেখাবো, ইফ ছাড়া এই সেন্টেন্সটা কিভাবে হতে পারে। দেখো, আমি ইফ এটা বাদ দেব, তো এটা বাদ দিয়ে আমি কিভাবে লিখবো। আমি এটা বাদ দিলে থাকতেছে আই হ্যাড ফার্স্ট ইন দ্য এক্সাম। এক্ষেত্রে হ্যাড শুরুতে চলে আসবে, তো আমি লিখলাম হ্যাড, এরপরে সাবজেক্ট লিখবো হ্যাড আই। এবার বাকি অংশটা ঠিক থাকবে, হ্যাড আই ফার্স্ট ইন দ্য এক্সাম। এবারে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখে নাও, এই হচ্ছে হ্যাড, এই হচ্ছে সাবজেক্ট, এই হলো V3। কিন্তু এর আগে যে সেন্টেন্সটা লিখেছিলাম সেই সেন্টেন্সে কিন্তু যেমন হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, ওই সেন্টেন্সটা এর আগের যে সেন্টেন্সটা সেটাতে কিন্তু V3 ছিল না, এটাতে V3 আছে। মানে হ্যাড সাবজেক্ট V3, দ্যাট মিন্স সাবজেক্ট হ্যাড V3 হলে কোন টেন্স হয়? সাবজেক্ট হ্যাড V3 হলে নরমালি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হওয়ার কারণে আমরা জানি থার্ড কন্ডিশনালটা পাস্ট পারফেক্ট হয়।
এবং ইফ যুক্ত ক্লজটা। তো আমরা বুঝে নিলাম এটা থার্ড কন্ডিশনালে আছে। এই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার দিয়ে পূরণ করতে হবে। আমি যদি পরীক্ষায় পাশ করতাম তাহলে আমার বাবা আমাকে পুরস্কৃত করতো, পুরস্কার দিত, গিফট দিত, তাই না? মাই ফাদার আমার বাবা আমাকে দিত। মাই ফাদার স্ট্রাকচার মনে আছে তো না? সাবজেক্ট, তারপরে কি উড, কুড, মাইট, যে কোনো একটা লিখবো। আমি একবারে মাইট লিখলাম। মাই ফাদার মাইট, মাই ফাদার মাইট, মাইটের পর কি লিখতে হবে? উড, কুড, মাইটের পর হ্যাভ লিখতে হবে। তাহলে আমি লিখলাম হ্যাভ। মাই ফাদার মাইট হ্যাভ, এবার V3 লিখবো। মাইট হ্যাভ V3 present, might have presented, might have presented, কেন? কারণ V3 লিখতে হবে। My father might have presented me a nice gift, আমার বাবা আমাকে সুন্দর চমৎকার একটি গিফট, একটি পুরস্কার আমাকে দিত, উপহার দিত, তাই না? তাহলে আমরা ছোট বন্ধুরা কি দেখলাম? যে ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স হয়, আবার ইফ ব্যতীত হ্যাড দিয়েও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। সেটা কি কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমরা আশা করি যে এখন থেকে এই পরীক্ষা, যে আসন্ন যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যখন হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স আসবে সেই সেন্টেন্সগুলো আনসার করতে পারবো, এবং ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো আসবে সেই সেন্টেন্সগুলো আনসার করতে পারবো। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি করেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো করবে। আমি প্রশ্নগুলোর যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বুড়িচং অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সাদর সম্ভাষণ। তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে। এই বন্ধের সময়, স্কুল বন্ধের সময় গল্পের বই সহ স্কুলের বইগুলো বেশি বেশি করে পড়বে। ধন্যবাদ তোমাদের সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য। দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকো।